আসসালামু আলাইকুম, আমি সাবিহা আক্তার eduLiteracy থেকে আবারও চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই সাবজেক্টের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে কথা বলবো, এবং এই চ্যাপ্টারটির নাম হচ্ছে ম্যানেজমেন্ট অফ ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটিজ। তো এর আগে আরো কিছু অঙ্ক আমার করানো হয়ে গেছে, এবং আজকে আমি আরো একটি বোর্ড কোশ্চেন করে দেখাবো। এবং আজকের যে বোর্ড কোশ্চেনটা আমি করে দেখাবো, আমি জানি এই অঙ্কটা করার পরে ঝড় তুফান শুরু হয়ে যাবে, কেন সেটা আমি পরে বলতেছি, কিন্তু আগে প্রশ্নটি পড়ে নেই, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা বোর্ড কোশ্চেন, এবং এটা ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ অনার্সদের থার্ড ইয়ারে এসেছিল, 2014 সালে এসেছিল, অনেক আগে এসেছিল। এবং এই অঙ্কটা এরপর আমি আর কোথাও আসতে দেখিনি, বা এই টাইপের অঙ্ক আমি আর পাইনি। তাই বলে যে আসবে না তা কিন্তু নয়, ঠিক আছে? এই কারণেই আমি আপনাদের করে দেখাবো। এবং এই অঙ্কটার মধ্যে কিছুটা ঝামেলা আছে, এবং আমি অনেকগুলো বই ঘেটেছি, প্রত্যেকটা বইয়ের মধ্যে সেম ঝামেলাই আছে, যার কারণে এই অঙ্কটা আপনাদের সামনে নিয়ে আসা, ঠিক আছে? তো ফার্স্টে প্রশ্নটি পড়ে নিচ্ছি। যমুনা কোম্পানি হ্যাজ অ্যানুয়াল সেলস অফ টাকা 5 মিলিয়ন। যমুনা কোম্পানির সেলসের পরিমাণ, বার্ষিক বিক্রয় হচ্ছে 5 মিলিয়ন টাকা। ওকে, কস্ট অফ গুডস সোল্ড অফ 75% অফ সেলস। আমাদের কস্ট অফ গুডস সোল্ড যেটা আছে সেটা 75%, বিক্রয়ের 75%। ওকে, ফাইন। and এবং purchase that are 65% of cost of goods sold, এবং বলছে আমাদের পারচেজ যেটা আছে সেটা 65%, cost of goods sold এর 65%, বিক্রিত পণ্যের ব্যয়ের 65%। ঝামেলাটা এই জায়গাতেই আছে। ওকে, ফাইন। তারপরে যাচ্ছি, যমুনা কোম্পানি হ্যাজ অ্যান এভারেজ এজ অফ ইনভেন্টরি অফ 50 days, এবং যমুনা কোম্পানি আমাদের যে ইনভেন্টরির গড় যে বয়সটা ছিল সেটা 50 দিন ছিল। এভারেজ কালেকশন পিরিয়ড অফ 30 days, এবং এভারেজ কালেকশন পিরিয়ড মানে টাকাটা কালেকশন করার যে সময় ছিল সেটা 30 days ছিল। অ্যান্ড এভারেজ পেমেন্ট পিরিয়ড, এবং আমাদের টাকা পরিশোধের সময় ছিল 20 দিন, 20 days। ওকে, ফাইন। এক নম্বরে বলেছে ক্যালকুলেট অপারেটিং সাইকেল ফর যমুনা। যমুনা কোম্পানির জন্য আমাদের যে অপারেটিং সাইকেল মানে ওসি আছে সেটা বের করো। ওকে, ফাইন। 2 নম্বরে বলেছে ক্যালকুলেশন ক্যাশ কনভার্সন সাইকেল ফর যমুনা। ক্যাশ কনভার্সন সাইকেল মানে সিসিসি, এটা যমুনার জন্য আমাদের বের করতে হবে। এবং 3-এ গিয়ে বলেছে দ্য রিসোর্সেস যমুনা হ্যাজ ইনভেস্টেড ইন ক্যাশ কনভার্সন সাইকেল। আমাদের মানে রিসোর্স এখানে বলতেছে আমাদের যমুনা কোম্পানিটা ক্যাশ কনভার্সন সাইকেলে ঠিক কত টাকা ইনভেস্ট করেছে, তার উৎসটা কত ছিল, মানে একদম শুরুতে সে কত টাকা ইনভেস্ট করেছিল সেইটা একটু আমাদের করে দেখাও, আমাদের বের করে দেখাও। এবং অ্যাজুমিং 360 days ডে ইয়ার, মানে এক বছরে 360 দিন করে আছে, সেটা ধরে ক্যালকুলেশনটা করে দেখাও। ওকে, ফাইন। প্রশ্নটা পড়ে নিলাম। তো এবার আমরা এই ঝামেলাযুক্ত অঙ্কটার সমাধানে যাচ্ছি। তো প্রশ্নটা তো পাশে দেখিয়ে দিচ্ছি, তারপরেও আমি এখানে আপনাদের আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য না, প্রশ্নে আমাদের ঠিক যা যা দিয়েছে সবটা আমি এখানে তুলে নিছি, ঠিক আছে? সবটা আমি এখানে তুলে নিছি। এবং আমাদের 1 এবং 2 নাম্বার খুবই সহজ অঙ্ক, এগুলো এর আগেও আমি আপনাদের করে দেখিয়েছি, তাই 1 আর 2টা আমি জাস্ট কোনো রকম সূত্রটা তুলে আপনাদের করে দেখাচ্ছি। আর এই জায়গাটাতে আমি অঙ্কটা করব না, কারণ 3 নাম্বারে যে ক্যালকুলেশনটা আছে সেটা আমি এইখানে করে দেখাবো আপনাদের, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। তো আমাদের প্রথমে কি বলেছিল 1 আর 2, তাই তো? আচ্ছা, তো 1 আর 2 নাম্বারটা আমি এখানে আমাদের 1-এ বলেছিল যে অপারেটিং সাইকেল বের করতে হবে। কি অপারেটিং সাইকেল? আচ্ছা, আমি 1 নাম্বারটা লিখে নিচ্ছি। এট ফার্স্ট অপারেটিং সাইকেলকে আমি ওসি, শর্ট করে ওসি হিসেবে লিখে নিলাম। এবং এটা সূত্র ছিল এআই প্লাস এসিপি, তার মানে হচ্ছে এভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস এভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে এভারেজ এজ অফ ইনভেন্টরিটা কত ছিল দেখেন, এই যেখানে আমি লিখে নিয়েছি, এই যে এভারেজ এজ অফ ইনভেন্টরি ছিল 50 দিন, এবং এভারেজ কালেকশন পিরিয়ড এসিপি ছিল 30 দিন। তাহলে 50 যোগ 30, ওকে, 50 যোগ 30 আমি পাচ্ছি 80 days। ওকে, ওসি এটার পরিমাণ বের করা হয়ে গেল। 2-এ বলেছিল আমাদের বের করতে ক্যাশ কনভার্সন সাইকেল, তার মানে সিসিসি, এবং এটার সূত্রটা হচ্ছে ওসি মাইনাস এপিপি, তার মানে ওসি এই যে এখানে আমরা বের করেছি 80 days, এবং এপিপি মানে হচ্ছে এভারেজ পেমেন্ট পিরিয়ড, এপিপি 20 দিন। তাহলে বসিয়ে দিচ্ছি 20 দিন, হ্যাঁ।
এবং এটাকে এখানে আমরা পাচ্ছি 60 ডেজ। ওকে, বসিয়ে দিলাম 60 ডেজ। তো 1 আর 2 এর আগেও আমি করে দেখিয়েছিলাম, ঠিক আছে। তো আপনারা এখানে আরো বিস্তারিত আলোচনা আছে, আপনারা চাইলে আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে আপনারা পার্ট 1 পার্ট 2 আপনাদের খুঁজারও প্রয়োজন নাই। যারা এই চ্যাপ্টারে নতুন, যারা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে না আপুর কাছ থেকে শিখবো, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন, জাস্ট এই ভিডিওর ডেসক্রিপশন যে বক্সটা আছে সেখানে একটু ক্লিক করেন। দেখেন আমি পার্ট 1 2 3 4 এরকম সিরিয়ালে আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিছি। তো আপনাদের যাদের ভালো লাগবে, আপনারা অবশ্যই ওখান থেকে আগের ভিডিওগুলো দেখে এই অঙ্কগুলো করতে গেলে একটু এখানে একটা আলোচনা আছে, বুঝার আছে, সেটা আমি আলোচনা অলরেডি করে গেছি। তো আপনারা ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন। ওকে, তো এখন চলে যাচ্ছে আমাদের এই ভিডিওর যে মেইন যে কাজটা, তার মানে 3 নাম্বার যে অঙ্কটা, সেখানে একটু চলে যাচ্ছে। ওকে, এখানে কি ঝামেলা, এখানে প্রথমে আমাদের এই যে পার্সেন্টেজ গুলো আছে না, এগুলোর ক্যালকুলেশন আমরা করি। হ্যাঁ, আপনারা বুঝবেন, তারপরে বলবেন যারা আসলে কি অঙ্কটার মধ্যে কোথায় ভুল আছে বা নাই। হ্যাঁ, ওকে, অ্যানুয়াল সেলস, সেলস মানে কি বিক্রয়। আমরা পণ্যগুলো বিক্রি করলে অবশ্যই কি আমরা টাকা পাই, তাই না? যাদের কাছে আমরা বিক্রি করি তারা কি আমাদের টাকাগুলো দেয়। তার মানে এখানে আমি যে 5 মিলিয়ন বা 50 লক্ষ টাকা যে পরিমাণ বিক্রয় আমি করলাম, এই যে বিক্রিটা করলাম, এই টাকাটা কি আমি পাবো, তাই তো? আমি পাবো, আমাকে দিবে। তার মানে আমার দেনাদার, আমার দেনাদার আছে কত? 1,50,000। আমি এখানে শর্ট করে এই লেখাগুলো লিখে নিব, কারণ আমাদের অঙ্কটার মধ্যে অ্যাকাউন্টস রিসিভেবল, পেয়েবল এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ, ওকে, সো আমি যেহেতু সেলস করেছি, আমি কি করলাম, এটা আমি এই 50 লক্ষ টাকা আমি পাবো, এই কারণে আমি লিখে নিলাম, আমি পাচ্ছি দেনাদার, অ্যাকাউন্টস রিসিভেবল, AR। ওকে, এরপরে বলেছে কস্ট অফ গুডস সোল্ড 75% অফ সেলস। সেলসের 75%, তার মানে কি? তার মানে হচ্ছে বিক্রয়ের 75%, রাইট? সো বিক্রয় আমাদের কত আছে? বিক্রয় আছে 50 লক্ষ। আচ্ছা, 50 লক্ষ বিক্রয়, 50 লক্ষ টাকা বিক্রয় করেছি, তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত হবে? দেখেন কিভাবে মনে হচ্ছে, এটা কিভাবে করব মনে হচ্ছে বলেন তো আপনারা নিজেরা। যারা 4th ইয়ারে আমরা পড়ি, অবশ্যই আমরা অঙ্কগুলো করে এই পর্যন্ত এসেছি, তাই না? তো আপনারা লাইনটা পড়েই বুঝেন, কস্ট অফ গুডস সোল্ড 75% অফ সেলস, বিক্রয়ের 75% আমাদের কি বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে আমাদের যে বিক্রয় আছে সেটার উপর 75% করে আমাদের যে টাকাটা আসবে, সেইটা হচ্ছে আমাদের সেলসের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ। তাহলে আমাদের ছিল 50 লক্ষ, এটার উপর যদি আমি 75% করে দিই, আমি পাচ্ছি কত? 37,50,000 টাকা, তাই তো? 37,50,000 টাকা পাচ্ছি। ওকে, ফাইন। এরপর আবার আরেকটা কথা বলা আছে, দেখেন, পারচেজ 65% অফ কস্ট অফ গুডস সোল্ড। আমাদের প্রশ্নেই বলে দিচ্ছিল যে বিক্রিত পণ্যের ব্যয়ের 65% ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়ের 65% ক্রয়। তার মানে কি, এখন আমাদের এই ক্রয়ের পরিমাণটা আমরা কিভাবে বের করব? আমাদের যে বিক্রিত পণ্যের ব্যয় আছে, বিক্রিত পণ্যের ব্যয় কত? এইটা ছিল, ঠিক আছে। এবং এইটার উপর 65% করলে আমরা কি পাবো? পারচেজ পাবো। কথাটা কি আমি বুঝাতে পারছি আপনাদের? ওকে, তাহলে 37,50,000, 37,50,000, এটার উপর আমি কি করব? 65% করব, 65%। আমি পাচ্ছি 24,37,500। তাহলে বসিয়ে দিচ্ছি 24,37,500, ঠিক আছে। এইবার যারা অঙ্কটা বইয়ে খুঁজতে যাবেন বা বই দেখবেন বা বই পাচ্ছেন, তাদের কথা বলবো আমি, তারা একটু খেয়াল করে দেখেন তো আসলে ঝামেলাটা কই লাগছে। ঝামেলাটা হচ্ছে বইয়ের মধ্যে 2টা জায়গায় ভুল করেছে। একটা জায়গায় হচ্ছে আমাদের যেখানে 65% ধরা লাগবে, সেখানে তারা 75% ধরে রাখছে, এবং যেখানে আমাদের 65% ধরা লাগবে সেখানে তারা 75% ধরে রাখছে। মানে জিনিসটাকে ওলট পালট করে দিছে, এটা হচ্ছে একটা ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে আমাদের এখানে করতে বলেছিল বিক্রয়ের উপর কস্ট অফ সোল্ড ধরতে বলেছে 75%, এইটা ওরা ধরেছে। হ্যাঁ, এটা ওরা ধরেছে, ঠিক আছে। কিন্তু পরেই যখন গিয়ে বলল বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, মানে কস্ট অফ গুডস সোল্ডের উপর 65% করে ক্রয় বের করতে বললো, সেইটা আর তারা করলো না। সেটা কি করলো? এই 65% আবার ঘুরে এই বিক্রয়ের উপরেই ধরে ক্যালকুলেশনটা করে অঙ্কটা করেছে। তাহলে বুঝতে পারলাম যে আসলে অঙ্কের মধ্যে ভুল কোথায়। বইয়ের যে অঙ্কটা করলো, এই বইয়ের অঙ্কের
ভুলটা কোথায় আছে বুঝতে পারলাম এবার? ওকে ফাইন। সো এই যে আমরা অঙ্ক, এখন আমাদের জিনিসটা আমি ধাপে ধাপে যাচ্ছি, তার আগে বলে দেই এখানে আমাদের ইনভেন্টরি বলতে সেলস ছিল, অ্যাকাউন্টস রিসিভেবল, ওকে। এবং এই যে পারচেসটা যে আমরা করলাম, এই যে পারচেস করলাম, আচ্ছা বলেন তো এই পারচেসটা কি? আমরা যখন কোনো পণ্য কিনে আনি তখন কি টাকা পাই না দেই? আমাদের কিন্তু টাকা দিতে হয়, আর যখনই আমাদের টাকা দিতে হয় তার উল্টো কি দিতে হয়, মানে কি পাবে পাওনাদার, ঠিক আছে? দিতে হয় তার মানে পাবে পাওনাদার, তার মানে যে লোক আমার কাছে টাকা পাচ্ছে তার কাছ থেকে আমি কিনে এনেছি এবং সেই লোক আমার কাছে পাচ্ছে, পাওনাদার আমার কাছে পাবে, ঠিক আছে? পাওনাদার পাবে, ওকে। সো আমাদের এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এখানে আমি একটু রেড কালার দিয়ে যদি আমি লিখি, এটাকে আমি বলবো কি অ্যাকাউন্টস পেয়েবল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল। আচ্ছা, এবার আমি ক্যালকুলেশনটা আপনাদের করে দেখাচ্ছি। প্রথমে আমাদের নিতে হবে ইনভেন্টরি। তো ইনভেন্টরিটা কিভাবে বের করব? দেখেন, ইনভেন্টরিটাও বের করতে হবে আমাদের। তাহলে এখানে যে ইনভেন্টরি বলতে আমরা কি বুঝি? আমাদের যে কস্ট অফ গুডস সোল্ড আছে সেইটাকে আমরা ইনভেন্টরি বুঝি। হ্যাঁ, তাহলে এখন আমি যে ক্যালকুলেশনটা আপনাদের করে দেখাই, আপনারা চাইলে ক্যালকুলেশনটা এখানেও দেখাতে পারেন। মানে হচ্ছে 50 লক্ষ গুণ দিয়ে 75% গুণ দিয়ে কাজটা করতে পারেন, কিন্তু এখানে যদি আমি কস্ট অফ গুডস সোল্ডের 75% করে এই জায়গায় করে নিচ্ছি, হ্যাঁ, তো এইটা দিয়েও করতে পারেন। আবার চাইলে আমি মেনটাই আমি করে দেখাচ্ছি, তাহলে হয়তো আপনাদের জন্য সহজ হবে। 50 লক্ষ লিখে নিলাম, এটা ছিল বিক্রয়ের পরিমাণ, এইটার উপর 75% কস্ট অফ গুডস সোল্ড, তাহলে এই 75%। এবং আমাদের কস্ট অফ গুডস সোল্ড বা ইনভেন্টরি, এই ইনভেন্টরির সময় দেওয়া ছিল কত? দেখেন, এই যে এভারেজ এইজ অফ ইনভেন্টরি কত? 50 দিন। 50 দিন বলা ছিল, এবং বছরে কয়দিন বলে দিছিল? 360। তার মানে 360 দিয়ে ভাগ। আপনারা এই যে এতটুকু লিখলাম না আমি, এই যে এতটুকু, এইটুকুর ক্যালকুলেশন তো আমি এই জায়গায় করে নিছি, তাই না? চাইলে এইটা দিয়েও এখানে ডাইরেক্ট 37,50,000 এখানে বসিয়ে দিতে পারতেন। এটা বসিয়ে এটার সাথে 50 গুণ করে এটা দিয়ে ভাগ করে দিতে পারতাম, ঠিক আছে? তো যেহেতু আমি ক্যালকুলেশন করে নিছি, আমি ওইটা দিয়ে করব। গুণ 50 ভাগ করে দিব 360 দিয়ে। আচ্ছা, আমরা এখানে পাচ্ছি 5,20,833.3333। আপনারা চাইলে দশমিক নিতেও পারেন, আবার চাইলে দশমিক নাও নিতে পারেন। সো আমি এখানে দশমিকটা নিব না। 5,20,833, ঠিক আছে? এটা ছিল। এবং যারা এইভাবে ক্যালকুলেশনটা করতে চান তারা দেখেন, 50 লক্ষ গুণ 75%, এটার সাথে গুণ করে দিব আবার 50, ভাগ করে দিব 360। এই দেখেন সেমই কিন্তু বের হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ইনভেন্টরি, এই ইনভেন্টরির সাথে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল যোগ করতে হবে এবং অ্যাকাউন্টস পেয়েবল বিয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমাদের ইনভেন্টরি বের করা হয়ে গেছে, এখন আমাদের বের করতে হবে কি অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি অ্যাকাউন্টস রিসিভেবল। আচ্ছা, অ্যাকাউন্টস রিসিভেবল মানে কি? যারা আমাদের টাকা দিবে, আমাদেরকে যারা টাকা দিবে, টাকা দেয় কখন? যখন আমরা পণ্য বিক্রি করি। তাহলে আমরা কতগুলো টাকার পণ্য বিক্রি করেছি? 50 লক্ষ টাকার পণ্য বিক্রি করেছি। তাহলে বসিয়ে দিচ্ছি 50 লক্ষ টাকা। এবং আমরা এই টাকাগুলো কতদিনের মধ্যে পাবো? আমাদের দিবে, মানে কালেকশন করতে হবে কতদিনের মধ্যে? এই যে এভারেজ কালেকশন পিরিয়ড কত? 30, বসিয়ে দিলাম 30 এবং ভাগ করব 360 দিয়ে। তাহলে করে দিচ্ছি, দেখেন 50 লক্ষ গুণ 30 এবং এটাকে ভাগ করে দিব 360 দিয়ে। আমরা পাচ্ছি 4,16,666.66 আছে। আমি যেহেতু দশমিক নিব না, তাহলে 667 বসিয়ে দিলাম, ওকে। আচ্ছা, তারপরে চলে যেতে হবে কি বললাম, যে অ্যাকাউন্টস পেয়েবলটা কি করব? মাইনাস করব, রাইট? আচ্ছা, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল এটার ক্ষেত্রে আপনারা দেখেন হিসাবটা কি বলেছিল। অ্যাকাউন্টস পেয়েবল কখন হয়? যখন আমরা পারচেজ করি, হ্যাঁ, তখন আমাদের টাকা দিতে হয়, অ্যাকাউন্টস পেয়েবলের তৈরি হয়। অ্যাকাউন্টস পেয়েবল, এই যে আমরা এইটা বের করেছিলাম, চাইলে ডাইরেক্ট এটা বসিয়ে দিতে পারেন, অথবা আপনারা এই যে 37,50,000 এইটার সাথে 65% গুণ করে, যেভাবে গুণ করেও বসিয়ে দিতে পারেন। তো আমি এটাই নিয়ে আসতেছি, 24,37,500, ওকে। গুণ আমাদের পেমেন্ট, মানে আমাদের পাওনাদারকে টাকাটা দিতে হবে গড়ে কত দিনের মধ্যে? 20 দিনের মধ্যে। তাহলে এই লিখে দিলাম 20 এবং এটাকে 360 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে 24,37,500 গুণ 20 ভাগ করে দিব 360। আমরা পাচ্ছি 1,35,416.66। তাহলে আমি 417 নিয়ে নেই, 417।
ওকে, এবং এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এবার কি করব, এটা যোগ করে এটা আমি বিয়োগ করে দিব। তাহলে এখন আমি ক্যালকুলেশন করে দিচ্ছি। 5,20,833 যোগ 4,16,667 বিয়োগ 1,35,417। হ্যাঁ, আমরা এখানে পাচ্ছি হচ্ছে 8,02,083 টাকা। 8,02,083 টাকা, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের বের করা হয়ে গেল। এবং এখানে আমাদের কি চেয়েছিল, আমাদেরকে বলেছিল যে রিসোর্স ইনভেস্টমেন্ট বের করে দিতে। তাহলে এই যে হয়ে গেল আমাদের রিসোর্সেস ইনভেস্টমেন্টটা বের করা, ঠিক আছে। এখানে অনেকটা কিন্তু টাকার পরিমাণ আছে, মানে চেঞ্জ আছে, তাই না, অনেক টাকার ডিফারেন্স আছে। ইনভেস্টেড, ঠিক আছে, 8,02,083 টাকা। এখানে অনেক টাকার কম বেশি আছে, অনেক টাকা। বইয়ের সাথে আমার এই আনসারটার অনেক টাকার কম বেশি আছে, কিন্তু আমি জাস্ট আপনাদের এতটুকু বলবো যে আপনারা জাস্ট প্রশ্নটার সাথে মিলান, প্রশ্নে কি বলেছে এবং বইয়ের মধ্যে কি বলেছে বা বই কি করেছে, উত্তরটা কি করেছে, জাস্ট এতটুকু মিলান, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে অঙ্ক কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে। তারপর আপনাদের উপর আমি জোর করবো না, যাদের ইচ্ছা হবে অবশ্যই আমাকে ফলো করবেন, আর যাদের ইচ্ছা হবে না তারা নিজেদের মতো নিজেদের বই দেখে বা কোচিং দেখে আপনারা করে নিতে পারেন। ওকে, তো আর বেশি কিছু বলতেছি না। তো আজকের অঙ্কের সমাধানটা আশা করি আমি করে দিতে পেরেছি এবং খুব সহজে বুঝাতে পেরেছি। তারপরে যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।